আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে রুটিন ক্লাস হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ, রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাস। তো ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণে আমরা আজকে তিনটি বিষয় আলোচনা করব, যেমন বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে রূপক, আরেকটি হলো বিরুক্ত শব্দ, তাহলে দেখো আমরা আজকে এই তিনটি বিষয় আলোচনা করব। একটি হলো বিপরীতার্থক শব্দ, আরেকটি হলো রূপক, আরেকটি বিরুক্ত শব্দ। তো এই তিনটি বিষয় আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, লেখাগুলো দেখা যাচ্ছে। তো আমরা আজকে এই তিনটি বিষয় আলোচনা করব। প্রথমে আমরা বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করি। বিপরীতার্থক শব্দটা কি? শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টোনিমস, বিপরীতার্থক শব্দ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ। দেখো, বিপরীতার্থক মানে হলো বিপরীত অর্থ, বিপরীত অর্থ। এই বিপরীতার্থক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, বিপরীতার্থক মানে হলো বিপরীত অর্থ, অর্থাৎ মূল শব্দ যে অর্থ প্রকাশ করবে তার বিপরীত অর্থ প্রকাশ করা যায়। এই জন্য অ্যান্টোনিমস মানেই হলো বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ। তো আমরা যদি বিপরীত শব্দের সংজ্ঞাটা দেই, তাহলে এভাবে দিতে পারি। বিপরীতার্থক শব্দ, যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। যখন কোন শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বলে, বিপরীত বা বিপরীতার্থ শব্দ বলে। বিপরীতার্থক মানে বিপরীত অর্থবোধক শব্দ, অর্থাৎ মূল শব্দে যে অর্থ প্রকাশ করে, বিপরীতার্থক শব্দে তার ভিন্ন উল্টো মানে অপোজিশন কোনো অর্থ প্রকাশ করে। তাহলে দেখো, যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলে। যেমন দেখো, যেমন মূল শব্দ আরেকটি হলো বিপরীত শব্দ, বিপরীতার্থ শব্দ। মূল শব্দ আছে আকাশ, তাহলে এটার বিপরীত শব্দ হবে কি? পাতা। আকাশ বলতে উপরের খোলা জায়গাকে বোঝায়, আর পাতাল বলতে নিম্ন ভূমিকে বোঝায়। তাহলে দেখো, আকাশ বলতে উপরের খোলা জায়গাকে বোঝায়, আর পাতাল বলতে নিম্ন ভূমিকে বোঝায়। আবার অতীত এর বিপরীতার্থ কি? বর্তমান। অতীত বলতে
পুরনো দিন অর্থাৎ যেটি গত হয়ে গেছে সেই দিনটিকে বোঝায়। আর বর্তমান বলতে এখনকার রানিং যে চলছে সেই বর্তমান সময়কে বোঝায়। তাহলে দেখো মূল শব্দ যে অর্থ প্রকাশ করলো, বিপরীতার্থক শব্দ অন্য অর্থ বা ভিন্ন অর্থ প্রকাশ করলো, অতীত যে অর্থ প্রকাশ করলো বর্তমান তার বিপরীত অর্থ প্রকাশ করলো। তো মূল শব্দ যে অর্থ প্রকাশ করে, যদি বিপরীতার্থক শব্দ তার বিপরীত অর্থ, শব্দগুলোকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলতে পারি। যেমন আকাশ এর বিপরীত শব্দ হবে পাতাল, আবার পাতাল এর বিপরীত শব্দ হবে আকাশ। অতীত এর বিপরীত শব্দ হলো বর্তমান, আবার বর্তমান এর বিপরীত শব্দ হবে অতীত। তাহলে দেখো যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, মানে এটার বিপরীত অর্থ প্রকাশ করলো, তখন এই দুটো শব্দকে একে অন্যের, মানে একটি অন্যের বা এটার বিপরীতার্থক শব্দ বলে। তো এটাকে এটার বিপরীতার্থক শব্দ বলে, আবার এটাকে এটার বিপরীতার্থক শব্দ বলে। তাহলে আমরা বিপরীতার্থক শব্দটা বুঝতে পেরেছি। এরপরে আমরা শিখব রূপক। বিপরীত শব্দটা আমরা বুঝতে পেরেছি, এবারে আমরা দেখব রূপক। রূপক এটাকে ইংরেজিতে বলা হয় মেটাফর, METAPHOR, মেটাফর। তো ইংরেজিতে বলা হয় মেটাফর, METAPHOR, মেটাফর বা রূপক। এখন রূপক কি? রূপক আসলে আমরা যখন কোনো একটি শব্দকে এক অর্থে ব্যবহার করি, কিন্তু সেটা অন্যের কাছে আবার অন্য অর্থেও ব্যবহার করার সুযোগ রয়েছে। যেমন মনে করো অভিধানে আমাদের একটি শব্দের অর্থ দেওয়া থাকে, তো অভিধানে একটি শব্দের অর্থ দেওয়া থাকে ঠিকই, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অভিধানে যেই অর্থ দেওয়া আছে সেই অর্থে প্রয়োগ করা হচ্ছে না, ওই শব্দের অন্য অর্থে প্রয়োগ করা হচ্ছে। এটাই মূলত রূপক। আবার বলি, অভিধানে তো প্রতিটি শব্দের অর্থ দেওয়া আছে, তো অভিধানে যেমন একটি শব্দের যে অর্থ দেওয়া থাকে, ব্যবহারিক ক্ষেত্রে আমরা সেই অর্থে ব্যবহার না করে অন্য অর্থও ব্যবহার করি। তো এই যে অভিধানে যেই অর্থ দেওয়া, সেই অর্থের পরিবর্তে আমরা যখন অন্য অর্থে প্রয়োগ করি, তখনই এই ব্যাপারটিকে বলা হয় রূপক। তো সংজ্ঞাটা আমরা এভাবে সাজাতে পারি: শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে, শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তখন হয় রূপক। তাহলে দেখো, শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে, অভিধান অতিরিক্ত অর্থ মানে অভিধানে যে অর্থ বলা আছে সেই অর্থে প্রয়োগ না হয় অন্য অর্থে প্রয়োগ করা হয়, তখন সেই ব্যাপারটিকে বলা হয় রূপক। যেমন আমরা উদাহরণ দিলে বুঝবো, যেমন পতিত অর্থ দেওয়া আছে কি? অভিধানে অর্থ দেওয়া আছে পড়া বা উপর থেকে নিচে চ্যুত হওয়া বা চ্যুতি। তাহলে পড়া বা উপর থেকে নিচে চ্যুতি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে পড়া। তো পতিত শব্দটি অভিধানে অর্থ দেওয়া আছে পড়া, অর্থাৎ উপর থেকে নিচের দিকে পড়া।
তো এখন দেখো, আমরা কি এই পতিত সবসময় উপর থেকে নিচের দিকে পড়া এই অর্থই ব্যবহার করি? করি না। এই পতিত শব্দের অর্থ পড়া ছাড়াও আমরা অন্য অর্থেও প্রয়োগ করি। যেমন দেখো, 1969 সালে গণ আন্দোলনে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন হচ্ছে। হ্যাঁ, 1969 সালে গণ আন্দোলনে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন হয়। তাহলে দেখো, এটা আমরা সবাই জানি যে 69-এর গণ অভ্যুত্থান। 69-এর গণ অভ্যুত্থান বলতে 1969 সালে যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে, তখন পাকিস্তানের সরকার ছিল আইয়ুব খান, তো সেই আইয়ুব খানের বিরুদ্ধে যে গণ আন্দোলন তৈরি হয়েছিল, তো সেই গণ আন্দোলনের মুখে যে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন হয়েছিল। এখন এই পতনটা কি উপর থেকে নিচে পড়া বোঝালো? এই পতন কিন্তু উপর থেকে নিচে পড়া বোঝায়নি। এই পতন মানে আইয়ুব খান সরকার শেষ হওয়া বা সমাপ্ত হওয়া বা ধ্বংস হওয়া বোঝাচ্ছে। তাহলে দেখো, এই অভিযানের শব্দটির অর্থ দেওয়া ছিল পতিত মানে পড়া বা উপর থেকে নিচে চ্যুতি, মানে উপর থেকে নিচে পড়া। কিন্তু আমরা যখন এই বাক্যটি বললাম যে 1969 সালে গণ আন্দোলনে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন হয়, তো এই যে বাক্যটি, এখানে কিন্তু পতন অর্থ উপর থেকে নিচে পড়া বোঝায়নি। এখানে পতন মানে সমাপ্ত হওয়া বা শেষ হওয়া বা ধ্বংস হওয়া। তাহলে এই যে অভিযানে যে অর্থ দেওয়া থাকে, আমরা যখন অভিধানের অতিরিক্ত কোনো অর্থ প্রকাশ করি তখনই সেটাকে বলা হয় রূপক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা আবার একটু রিভিশন দেই। শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে, মানে অভিধানে যেই অর্থ দেওয়া আছে, শব্দ যখন সেই অর্থের অতিরিক্ত অন্য কোনো অর্থ প্রকাশ করে তখনই সেটা হয় রূপক। যেমন পতিত অভিধানে দেওয়া আছে পড়া বা উপর থেকে নিচে পড়া বা উপর থেকে নিচে চ্যুতি। তো এই উপর থেকে নিচে চ্যুতি অর্থে অভিধানে দেওয়া আছে পতিত শব্দের অর্থ। তো আমরা যখন এভাবে বাক্য বলি যে 1969 সালে গণ আন্দোলনে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন হয়, তা এখানে পতন কিন্তু এই পড়া বা উপর থেকে নিচে পড়া বোঝায়নি। এখানে পতন বলতে ধ্বংস হওয়া, মানে আইয়ুব খান সরকার ধ্বংস হয়েছিল বা আইয়ুব খান সরকার সমাপ্ত হয়েছিল, এরপরে নতুন সরকার এসেছে। এছাড়া আমরা যখন বলি যে লেখাপড়া না করে ছেলেটি অধঃপতন হয়েছে, লেখাপড়া না করে ছেলেটি অধঃপতন হয়েছে, তো এখানে ছেলেটির অধঃপতন হওয়া মানে কি? ছেলেটি উপর থেকে নিচে পড়েছে? নো, অর্থাৎ ছেলেটি স্বাভাবিক যে লেখাপড়া করার দরকার, তার যে মেধার বিকাশ দরকার, সেটা না হয় সে সেই মেধার বিকাশ থেকে পিছিয়েছে, অর্থাৎ ছেলেটি নষ্ট হয়ে গেছে, সেরকম বলতে পারি আমরা, গোল্লায় গেছে বা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ লেখাপড়ায় তার কোনো মনোযোগ নাই, তার জ্ঞান বিকশিত হওয়ার সুযোগ নেই। তো এখানে সেই অর্থে পতন আর এই অভিধানের পতিত অর্থে পতন কিন্তু এক কথা নয়। তাহলে দেখো, এই পতিত বা পতন, এখানে আমরা পতিত হওয়া বা পতনও দিতে পারি। পতন পতন বা পতিত, এটা পড়া বা উপর থেকে নিচে চ্যুতি। 1969 সালে গণ অভ্যুত্থানে পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন আর উপর থেকে নিচের পতন, এটা কিন্তু এক কথা নয়, অর্থাৎ পতন মানেই হলো পতিত। তাহলে দেখো, এখানে পতিত বা পতন পড়া বা উপর থেকে নিচে চ্যুতি অর্থে এক রকমের অর্থ, আবার আমরা বাক্যে প্রয়োগ করেছি অন্য রকম অর্থ। তাহলে এই পতন অভিধানে যে অর্থ আছে আমরা এর বাইরেও অন্য অর্থে ব্যবহার করি, আর এটাই হলো রূপক।
আশা করি তোমরা রূপক বুঝতে পেরেছ। এরপরে দেখো দ্বিরুক্ত শব্দ। দেখো দ্বিরুক্ত শব্দ, এই দ্বি কথার অর্থ হলো দুই। এই দ্বি কথার অর্থ হলো কি? দুই। এখন উক্ত মানে হলো বলা, দ্বি কথার অর্থ হলো দুই, আর উক্ত মানে হলো বলা, তাহলে দ্বিরুক্ত মানে হলো দুইবার বলা। এই দ্বিরুক্ত শব্দ মানে কি? দুইবার বলা কোনো শব্দ। তো আমরা কেন একটি শব্দ দুইবার ব্যবহার করি? কারণ একটি শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, সেই শব্দটা যদি দুবার ব্যবহার করি তাহলে আলাদা একটি অর্থ প্রকাশ পায়। আবারও বলি, দ্বিরুক্ত মানে হলে দুইবার উক্ত। দ্বি অর্থ হলো দুই, উক্ত মানে বলা। তো একটা শব্দ যদি আমরা দুইবার বলি তখনই সেটাকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এখন আমরা একটা শব্দ দুইবার কেন বলি? আমরা একটা শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করি, দুইবার ব্যবহার করলে আলাদা একটি অর্থ প্রকাশ হয়। যেমন দেখো, আমার জ্বর হয়েছে। দেখো এই বাক্যটি আমার জ্বর হয়েছে, এই জ্বর শব্দটি একবার ব্যবহার হয়েছে, তো এখানে একটা অর্থ প্রকাশ পেয়েছে যে আমার জ্বর হয়েছে। তো আমরা যখন আমার জ্বর জ্বর লাগছে, তো দেখো আমার জ্বর হয়েছে আমরা যখন একবার বলি তো এখানে একটা অর্থ হয় যে আমার জ্বর হয়েছে। যখন আমরা বলি আমার জ্বর জ্বর লাগছে, তার মানে কি? আমার জ্বর জ্বর লাগছে মানে জ্বর হতে পারে, আবার জ্বর নাও হতে পারে। তাহলে একটু খেয়াল করো, এই জ্বর একবার ব্যবহার হয়েছে, সেখানে অর্থটা হয়েছে এরকম, আমার জ্বর হয়েছে মানে শিওর জ্বর হয়েছে। আর আমার জ্বর জ্বর লাগছে, এখানে কিন্তু শিওর জ্বর হয়নি, জ্বর হতেও পারে নাও হতে পারে, অথবা জ্বরের পূর্বাভাস, অথবা সামান্য জ্বর। তাহলে দেখো প্রথম সেখানে যে অর্থ প্রকাশ পেয়েছে, শেষে কিন্তু এই জ্বর যখন দুইবার ব্যবহার করা হয়েছে তখন কিন্তু আলাদা একটি অর্থ প্রকাশ পেয়েছে। তো জ্বর একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, দুইবার ব্যবহার করলে আলাদা অর্থ প্রকাশ পায়। আর এই আলাদা অর্থ প্রকাশ পাওয়ার জন্যই মূলত আমরা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি। আবার দেখো, আমি বাড়ি যাব। দেখো এখানে বাড়ি একবার ব্যবহার করা হয়েছে। আবার রাজনৈতিক নেতা যখন বলবেন, কোন রাজনৈতিক নেতা যখন বলবেন আমি বাড়ি বাড়ি যাব, তাহলে রাজনৈতিক নেতা বাড়ি শব্দটা দুইবার ব্যবহার করলে বাড়ি বাড়ি যাব। তাহলে রাজনৈতিক নেতা যখন বলেন আমি বাড়ি বাড়ি যাব, তার মানে সে লোকের বাড়ি বাড়ি যাবে ভোট চাওয়ার জন্য, লোকের বাড়িতে বাড়িতে যাবে ভোট চাওয়ার জন্য। তাহলে দেখো এই বাড়ি একবার ব্যবহার করলে, বাড়ি দুটো ব্যবহার করলে, অর্থাৎ এই বাড়ি শব্দটা দুইবার ব্যবহার করলে অন্য আলাদা একটি অর্থ প্রকাশ পায়। এটা কি বলা হয়? দ্বিরুক্ত শব্দ। তাহলে দেখো এটি একটি শব্দ, আবার এটাও একটি শব্দ। তাহলে এখানে কয়টা হলো? দুইটি শব্দ, দুইটি শব্দ। তাহলে পাশাপাশি দুইটি শব্দকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। পাশাপাশি দুটো শব্দ ব্যবহার করলে সেটাই হলো দ্বিরুক্ত শব্দ, মানে একই শব্দ দুবার ব্যবহার করলে দ্বিরুক্ত শব্দ। আমরা দ্বিরুক্ত শব্দ কেন ব্যবহার করি? এই একটি শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, দুইবার ব্যবহার করলে তার থেকে
আলাদা আরেকটি অর্থ প্রকাশ পায়। এই জন্য আমরা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি। যেমন আমার জ্বর হয়েছে, এখানে জ্বর হয়ে গেছে কোনো সন্দেহ নেই। আর আমার জ্বর জ্বর লাগছে মানে জ্বর হতেও পারে, নাও হতে পারে। তাহলে জ্বর এখানে যে অর্থ প্রকাশ করলো, এখানে সেই অর্থ প্রকাশ করেনি, ব্যতিক্রম বা আলাদা অর্থ প্রকাশ করেছে। এজন্যই আমরা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তিনটি বিষয় আলোচনা করেছি: বিপরীতার্থক শব্দ, রূপক আর দ্বিরুক্ত শব্দ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের আলোচনা আজকে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই ভালো থাকবে আর সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং আমরা আগেও বলেছি যে সংসার টেলিভিশনের ক্লাসগুলো কিন্তু দেখবে। মাদকাসক্ত, কৌতূহলী হয় মাদকগ্রহণ, এগুলো থেকে সবসময় বিরত থাকবে। বরং মাদকের কুফলগুলো তোমরা সবসময় দেখবে, অনুসরণ করবে যে মাদকের কুফলগুলো কি কি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা এখানে শেষ করেছি। তোমরা ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।